আসসালামু আলাইকুম। সকল নবম এবং দশম শ্রেণীর পোলাপান, কি অবস্থা তোমাদের? আমি আশা করতেছি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির তোমাদের যে সপ্তম অধ্যায়টা আছে, যে রাসায়নিক বিক্রিয়া, ওই বিক্রিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট টপিক জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হলো এইটা, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক রাসায়নিক বিক্রিয়া। এটার মধ্যে এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ একটা টপিক হলো জারণ বিজারণ, যেটা নিয়ে অনেক পোলাপান অনেক সমস্যার মধ্যে আসো। তোমরা জারণ বিজারণ বিক্রিয়া এগুলো করতে পারো না। তোমরা আমার সাথে কিছুক্ষণ থাকো, আমি আশা করতেছি এই ক্লাসের মধ্যে আমি তোমাকে জারণ বিজারণ বিক্রিয়া পারাই ছাড়বো ইনশাল্লাহ। তোমরা আমার বোর্ডে বেশ কিছু বিক্রিয়া দেখতে পারতেছ, মানে একটা একটা বিক্রিয়া দেখতে পারতেছ। এই বিক্রিয়াকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন আছে। আমি আরো কিছু বিক্রিয়া দিয়ে তোমাকে খুব ভালো করে জারণ বিজারণ বুঝাই দিব ইনশাল্লাহ। তোমার এসএসসি লেভেলে যত প্রকারের বোর্ড পরীক্ষা আছে, সব বোর্ড পরীক্ষায় যত রাসায়নিক বিক্রিয়া দিয়ে জারণ বিজারণ যুগপৎ করা, জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, সব তোমরা পারবে ইনশাল্লাহ, আমি কথা দিলাম। কিছুক্ষণ থাকো আমার সাথে। ওকে, তাহলে প্রথমে যদি আমি তোমাকে একটু বুঝাইতে চাই, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া হয় দুই প্রকার, একটা রেডক্স আর একটা নন রেডক্স। কথা বুঝাইতে পারছি? ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার স্যার? দুই প্রকার, একটা রেডক্স আর একটা নন রেডক্স। এখন দেখি স্যার, রেডক্স হলো যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, সেটা হলো রেডক্স। আর যেটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, সেটা হলো নন রেডক্স। নন রেডক্স ক্রিয়া নিয়ে স্যার আমার কোনো কথা নাই। এই বিক্রিয়া আমরা রেডক্স নিয়ে কথা বলবো। স্যার দেখেন, এখন আমি যদি শুরুতে আপনাকে বলি যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে সেটা হলো রেডক্স বিক্রিয়া। এখন রেডক্স বিক্রিয়া হলো আমার দুই ধরনের। আমি যদি আপনাকে বলি, দেখেন স্যার এখানে রেডক্স বিক্রিয়া কয় ধরনের স্যার? দুই ধরনের। একটা হলো আপনার জারণ আর একটা হলো আপনার বিজারণ। কথা বুঝাইতে পারছি? খুব ভালো করে বুঝেন স্যার। আমি আপনাকে যতটুকু টপিক দেওয়ার, সবটা টপিক আমি এই একের মধ্যে দিব। আপনি পারবেন ইনশাল্লাহ, সব পারবেন। আই হোপ আপনি দেখেন, রেডক্স বিক্রিয়া দুই ধরনের হয়, একটা জারণ আর একটা বিজারণ। জারণ মানে হলো চারণ, জারণ মানে কি? ছাড়ন। স্যার কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। কি ছাড়বে স্যার? ইলেকট্রন ছাড়বে। জারণের মধ্যে আমরা লিখতে পারি যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয়, যে বিক্রিয়ায় ইলেকট্রন, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয় তাকে জারণ বিক্রিয়া বলে। তাকে কি বলে স্যার? জারণ বলে। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় জারণ। আর বিজারণ মানে হলো গ্রহণ। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, যে বিক্রিয়ায় ইলেকট্রন, দেখেন, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, গ্রহণ হয় তাকে বিজারণ বলে। তাকে কি বলে স্যার? বিজারণ বলে। স্যার দেখেন, আমরা কিন্তু সহজে কিন্তু স্যার জেনে গেছি স্যার, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় জারণ, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বলা হয় স্যার বিজারণ। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, তাইলে জারণ, জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ, যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন ত্যাগ করা হবে। যেমন আমি যদি আপনাকে বলি স্যার, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। কথা কি বুঝছেন? এখন দেখেন তো, এখানে কি ইলেকট্রন ত্যাগ হয়েছে না গ্রহণ হয়েছে? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হবে সে বিক্রিয়া হবে জারণ। তার মানে আমি বলতে পারি এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হবে, যেমন ধরেন এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হইল। কথা কি বুঝাইতে পারছি? যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হবে তাকে কি বলা হয় স্যার? বিজারণ বলা হয়। তাহলে এই বিক্রিয়াটা হলো আমার একটা বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় সে বিক্রিয়াটা হলো বিজারণ, আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয় সেটা হয় জারণ। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, এই বিক্রিয়াটা অনেকে স্যার এইভাবে লেখে। আমি এই বিক্রিয়াটা পোলাপানদেরকে সহজে বোঝানোর জন্য এইভাবে লিখি। আবার এই বিক্রিয়াটা কিন্তু মূলত স্যার এইভাবে লেখা হয়, সোডিয়াম, এখানে সোডিয়াম প্লাস, প্লাস ইলেকট্রন। স্যার এখানে ঘটনাটা হলো এইভাবে বিক্রিয়াটা 9-10 লেভেলে লিখলে চলে যাবে, কিন্তু আপনি যখন উচ্চতর শ্রেণীতে উঠবেন তখন বিক্রিয়াটা এইভাবে লিখতে হবে আপনাকে। এখন এই বিক্রিয়াটা আমি আপনাকে ইলেকট্রন ত্যাগ, স্যার ত্যাগ মানে ছেড়ে দেওয়া, মাইনাস করা, এই মাইনাসটা বোঝানোর জন্য আমি বিক্রিয়াটাকে এইভাবে লিখি স্যার। এসএসসি লেভেলে কাটবে না, কিন্তু উচ্চতর শ্রেণীতে উঠলে এইখানে আপনার মাইনাস না দিয়ে অপর পক্ষে নিয়ে স্যার এই পক্ষের মাইনাস এই পক্ষে যা প্লাস হয়ে গেছে, মূলত ঘটনা আর কি এটা নিয়ে এইভাবে দেওয়াটাই ভালো। এখন এসএসসির যেই স্টুডেন্টরা আছো তোমরা, তোমরা তো অনেক ছোট মানুষ, তাই তোমরা খুব একটা বুঝতে পারো না এইভাবে লিখলে, তাই সহজে বোঝানোর জন্য আমি এই পক্ষে মাইনাস দিয়ে লিখি। এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এই যে ত্যাগ মানে মাইনাস।
কথা বুঝাইতে পারছি? আচ্ছা, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে সেই বিক্রিয়া হবে জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে সেটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে একটা জিনিস বুঝেন স্যার, যার জারণ হবে, কি বলছি স্যার, যার জারণ, তার মানে এখানে জারণ কার হয়েছে স্যার, সোডিয়ামের জারণ হয়েছে। তা যার জারণ হবে সে নিজে হবে একটা বিজারক, এটা আপনি মনে রাখেন। যার জারণ হবে সে নিজে একটা বিজারক, যার জারণ হবে সে নিজে একটা কি স্যার, বিজারক। কথা কি বুঝতে পারছি? যার জারণ হবে সে নিজে কি, বিজারণ। আর যার বিজারণ হবে, বিজারণ কার হয়েছে স্যার, ক্লোরিনের হয়েছে। ক্লোরিন নিজে হলো এখানে একটা জারক। স্যার এই কথা আপনি মনে রাখেন, এর বেশি আপনাকে এসএসসি লেভেলে আর জানার দরকার নাই। আপনার যে ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় এর থেকে বেশি আর জানার প্রয়োজন নাই। প্রথমে আমি আপনাকে বুঝালাম রেডক্স বিক্রিয়া দুই ধরনের হয়, একটা জারণ আর একটা বিজারণ। জারণ মানে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়। এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, মানে সোডিয়ামের কি জারণ হয়েছে। আর যার জারণ হয় সে নিজে হলো বিজারক। আর অপরদিকে যে ইলেকট্রন গ্রহণ করে সে হলো বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হয় সে বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন পরের যে কথাটা, এখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হয়েছে, সে যেহেতু গ্রহণ করছে সে নিজে হয়ে যাবে একটা জারক। কেন স্যার? কারণ বিজারণ প্রক্রিয়ায় জারক উৎপন্ন হয়, যার বিজারণ হয় সে নিজে একটা জারক। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় সমস্যা আছে নাই স্যার? জারণ বিজারণ, জারক বিজারক, যার জারণ হবে সে বিজারক, যার বিজারণ হবে সে জারক। এতটুকু কথা বুঝছি? এতটুকু কথা বুঝলে আমরা পরবর্তী স্টেপে আগাই। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের জারণ সংখ্যা জানতে হবে। দেখেন খুব ভালো করে আমরা এখন জারণ সংখ্যাটা জানবো স্যার। স্যার জারণ সংখ্যা যদি আমি আপনাকে বলতে চাই, আপনি দেখেন জারণ সংখ্যার শুরুতেই জারণ সংখ্যা, জারণ সংখ্যা এটা খুবই সোজা। আমি আপনাকে বলি, শুরুতে আপনি যে স্টেপটা মনে রাখবেন, আমার সাথে সাথে একটু লিখেন। যারা নবম শ্রেণীর আছো তাদেরও এই ক্লাসটা খুব বেশি গুরুত্ব, যে দশম শ্রেণীতে আছো তারও খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাসটা। ইভেন যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো তাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এসএসসি লেভেলের জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স নন রেডক্স খুব ভালো করে পড়ে না যান, উচ্চতর শ্রেণী থেকে কিন্তু ধরা যাবেন। আমি খুব সহজভাবে আপনাকে এই জারণ বিজারণ প্রক্রিয়াটা একদম ভালো করে শেষ করে দিব। প্রথমে আমি জারণ কার বিজারণ কার আমি আপনাকে বুঝাইছি, আপনি বুঝেন নাই, খুব সুন্দর করে আপনি বুঝতে পারছেন আমি আশা করি। প্রথমে আমি আপনাকে বুঝাইছি ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া হয় দুই প্রকার। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার স্যার? দুই প্রকার। কথা কি বুঝতে পারছেন? একটা রেডক্স আর একটা হলো নন রেডক্স। কথা বুঝছি? ওকে স্যার। এখন রেডক্স হলো যার ইলেকট্রন স্থানান্তর হয়, আর নন রেডক্স হলো যার ইলেকট্রন স্থানান্তর হয় না। এখন নন রেডক্স বিক্রিয়া হলো আপনার, সরি আমি আজকে রেডক্স নিয়ে কথা বলবো স্যার। রেডক্স বিক্রিয়া হলো আবার দুই ধরনের, একটা জারণ একটা বিজারণ। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কথা বুঝাইতে পারছি? আর জারণ প্রক্রিয়ায় বা যার জারণ হয় সে নিজে একটা বিজারক, আর যার বিজারণ হয় সে একটা জারক। এতটুকু কথা আপনি মনে রাখবেন। এখন দেখেন আমি আপনাকে জারণ সংখ্যা শিখাইতেছি। জারণ সংখ্যা শিখানোর জন্য আপনি সবসময় মনে রাখবেন ধাতুগুলোর জারণ মান সবসময় হয় ধনাত্মক, আর অধাতুগুলোর জারণ মান, অধাতুগুলোর জারণ মান সবসময় হয় ঋণাত্মক। এতটুকু কথা আপনি মনে রাখবেন। ধাতুগুলোর জারণ মান হয় ধনাত্মক, অধাতুগুলোর জারণ মান হয় ঋণাত্মক। কথা বুঝাইতে পারছি? ধাতুগুলোর জারণ মান হয় ধনাত্মক, অধাতুগুলোর জারণ মান কি হয় স্যার? ঋণাত্মক। এরপরে আমি যদি আপনাকে খুব সহজে বলি স্যার, পর্যায় সারণীতে আমাদের যে একটা পর্যায় সারণী আছে কেমিস্ট্রি, এটা নিয়ে এটা সম্পর্কে সবাই আমি ভাবলাম যে জেনে নিচ্ছ তোমরা। পর্যায় সারণীতে গ্রুপ একে যতগুলো মৌল আছে, গ্রুপ একে যতগুলো মৌল আছে সবার জারণ মান হলো আপনার +1। গ্রুপ 2 এ যতগুলো মৌল আছে সবার জারণ মান হলো আপনার +2। এগুলো ভাই থিওরি, আপনি মুখস্থের মতো মনে রাখেন, খুব ইজিলি এগুলো পারবেন। গ্রুপ 1 এ যতগুলো মানে মৌল আছে সবগুলোর জারণ মান +1, গ্রুপ 2 এ যতগুলো আছে সবগুলো +2। এরপরে আপনি মনে রাখেন গ্রুপ 16 এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর জারণ মান -2। গ্রুপ 17 যতগুলো জারণ মান আছে সবগুলো হলো আপনার -1। আপনি এই যে 4টা গ্রুপ মনে রাখলে আপনার প্রায় এই যে জারণ মানগুলো ভাই, এই জারণ মানগুলো যদি আমি খুব ভালো করে পারি প্রায় আমার 70% জারণ মান ক্লিয়ার হয়ে যাবে। এই যে গ্রুপ 1 এর যতগুলো মৌল আছে সবার জারণ মান +1, গ্রুপ 2 এর যতগুলো আছে সবার জারণ মান +2, গ্রুপ 16 যতগুলো আছে সবার -2, গ্রুপ 17 যতগুলো আছে সবার -1।
আমি যদি এই মৌলগুলার বা এই গ্রুপগুলোর জারণ মানগুলো আমি জানি, তাহলে একদম 60% আমার কভার হয়ে যাবে, 70% জারণ সংখ্যা আমার কভার হয়ে যাবে। এরপরে দেখেন বাড়তি আর কোনটা কোনটা আপনার লাগবে। আপনার মাঝে মধ্যে আপনার কপার লাগে, কপারের জারণ মান +2, এটা আপনি মনে রাখবেন। জিঙ্ক, এটার জারণ মান +2, এটা আপনার লাগে। এর বাইরে আপনার বেশ কিছু যৌগমূলকের জারণ মান মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে না, সবসময় লাগে। কার্বনেট -2, কথা বুঝাইতে পারছি। এরপরে SO4 সালফেট -2, এরপরে OH হাইড্রোক্সাইড আয়ন -1। এরপরে আপনি দেখেন আপনার NO3 নাইট্রেট, এটা হলো আপনার -1, কথা বুঝছেন। এখন মাঝে মধ্যে আপনি দেখেন আপনার এই ধরনের একটা বাইকার্বনেট আসে, কার্বনেট হলো -2, বাইকার্বনেট হলো -1। স্যার এইগুলোর বাইরে আর কোনো জারণ মান আপনার লাগবে না ভাই, আমি বলে দিলাম। আপনি প্রথমে মনে রাখবেন ধাতুগুলোর জারণ মান +1, অধাতুগুলোর জারণ মান -1। ধাতুগুলোর জারণ মান প্লাস, অধাতুগুলোর জারণ মান মাইনাস, এটা আমি প্রথমে মনে রাখবো। তারপরে আমি যেটা মনে রাখবো, গ্রুপ 1 এ যত মৌল আছে সবার জারণ মান +1, গ্রুপ 2 এ যত মৌল আছে সবার জারণ মান +2, গ্রুপ 16 তে যত মৌল আছে সবার -2, 17 যত মৌল আছে সবার জারণ মান -1, এইটা আমি মনে রাখবো। তারপরে আমি আপনাকে আরো বলে দিছি, আপনি এখানে আর কয়েকটা মনে রাখবেন। কপারের জারণ মান +2, জিঙ্কের জারণ মান +2, এই দুটো মনে রাখবো। কার্বনেট, এটার জারণ মান হলো -2, SO4 সালফেট, এটার জারণ মান -2, এই দুইটা আমি মনে রাখবো। তারপরে মনে রাখবো OH হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন, এটার জারণ মান -1, NO3 নাইট্রেট, এটার জারণ মান হলো আপনার -1, কথা বুঝছেন। এরপরে একটা হলো বাইকার্বনেট, এর জারণ মান হলো -1। এইগুলার বাহিরে আর কোনো জারণ মান লাগবে না, আমি কথা দিলাম। সব আমি আপনাকে দিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, এখন এখানে আপনাকে আরেকটা লাইন আপনাকে যেটা মনে রাখতে হইব, যে আপনি দেখেন নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল বা মুক্ত মৌল বা যৌগের জারণ মান, যৌগের জারণ মান, জারণ মান 0 হয়। এই লাইনটা আপনাকে মনে রাখতে হবে। নিষ্ক্রিয় মৌল বা মুক্ত মৌল বা মুক্ত যৌগের জারণ মান কি হয় স্যার? 0 হয়। এখন দেখেন নিষ্ক্রিয় মৌল বা মুক্ত মৌল বা মুক্ত যৌগ আপনাকে কি বুঝাইছে? এখন নিষ্ক্রিয় যৌগ বা মুক্ত যৌগ বলতে আপনাকে কি বুঝাইছে জানেন? যেমন আমি বললাম সোডিয়াম ক্লোরাইড, যে কোনো যৌগ পুরোটার জারণ মান একদম 0 হবে। যেমন আমি লিখলাম K2Cr2O7, এটা আমি একটা যৌগ লিখছি পটাশিয়াম ট্রাইক্রোমেট, এই সবটার জারণ মান একত্রে 0 হবে, কথা বুঝাইতে পারছি? এই সবটাকে একত্রে বলে মুক্ত মৌল, কথা বুঝছেন? এই যে আমি লিখলাম NaCl, আপনি এখানে লিখতে পারেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই সবটার জারণ মান একত্রে কত হবে স্যার? 0। তো পুরাটা একত্রে হলো মুক্ত যৌগ, কথা কি বুঝাইতে পারছি? আপনি যে কোনো একটা পরমাণু লিখেন না কেন, সবটার জারণ মান একত্রে কত হবে ভাই? 0 হবে, এটা আপনি মনে রাখেন। পুরাটার জারণ মান একত্রে কত হবে? 0 হবে, কথা বুঝাইতে পারছি? মুক্ত মৌল বা মুক্ত যৌগের জারণ মান 0 হয়। মুক্ত মৌল বা মুক্ত যৌগ জিনিসটা আমি বুঝছি, যে কোনো যৌগ লিখি না কেন পুরোটার জারণ মান একত্রে আমি কত দিব স্যার? 0 দিব, কথা বুঝছি? মনে থাকবে তো? পুরোটার জারণ মান একত্রে আমি কত দিব স্যার? 0 দিব। ওকে, এখন পরবর্তীতে আমি আসি এই মুক্ত যৌগ জিনিস, মুক্ত মৌল জিনিসটা কি। এরপর আমি একটা বিক্রিয়া লিখলাম সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু NaCl লিখলাম, কথা বুঝেন? স্যার সোডিয়াম এনে একলা একলা বসছে না স্যার, যদি কোনো পরমাণু একা একা বসে, তার আশেপাশে যদি আর কেউ না থাকে, কি বলছি? যদি কোনো পরমাণু একা একা বসে, এই বিক্রিয়া দেখেন সোডিয়াম একা বসছে, সোডিয়ামের আশেপাশে কি আর কেউ আছে? নাই স্যার। যদি কোনো পরমাণু একা একা বসে, তাহলে তারও জারণ মান 0 হয়। এইটাকে বলতে বুঝাইছে আপনাকে নিরপেক্ষ মৌল বা মুক্ত মৌল, কথা কি বুঝাইতে পারছি? এটাকে বুঝাইছে আপনাকে মুক্ত মৌল। যদি কেউ একা একা বসে, যেমন দেখেন সোডিয়াম, তার আশেপাশে কেউ আছে, কেউ একা একা বসলে তার জারণ মান 0 হবে। আর কোন পরমাণু পুরাটা সবটার একত্রে 0। স্যার এখানে সোডিয়ামের কিন্তু 0 না, সোডিয়ামের পাশে ক্লোরিন আছে, এখানে ক্লোরিনও কিন্তু 0 হবে না, কারণ ক্লোরিনের পাশে সোডিয়াম আছে, কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এই সবটা একত্রে 0 হবে। এই দুইটা টিক্স মনে রাখেন, আমি আপনাকে দিয়ে সকল বিক্রিয়া করায় ছেড়ে দিব ইনশাল্লাহ, সহি সালামত সব আপনি বুঝবেন ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আপনি প্রথমে মনে রাখেন ধাতুগুলোর জারণ মান প্লাস, অধাতুগুলোর জারণ মান মাইনাস, বুঝছি? এখানে তো খুব বেশি কঠিন কথা না ভাই। এরপর একটা হলো গ্রুপ 1 এর সবগুলা +1, গ্রুপ 2 এর সবগুলা +2, 16 হলো -2, 17 হলো -1। এরপর আমি আপনাকে পড়ালাম কপারের হলো +2, জিঙ্কের হলো +2। এরপর CO3 কার্বনেট -2, SO4 সালফেট -2, OH হাইড্রোক্সিল আয়ন -1 আর NO3 নাইট্রেট হলো -1। বাইকার্বনেট এর জারণ মান হলো -1। এতটুকু জিনিস আমি বুঝছি। ওকে স্যার, এরপরে আমি আপনাকে বুঝাইছি নিষ্ক্রিয় মৌল, মুক্ত মৌল বা মুক্ত যৌগের বা নিরপেক্ষ যৌগের
জারণ মান কত হয়? 0 হয়। মুক্ত মৌল বা মুক্ত যৌগ বলতে বুঝাইছি যে কোনো যৌগ পুরাটা সবটার জারণ মান একত্রে দিব আমি 0। কথা কি বুঝতে পারছি? ওকে, এখন আমি এখান থেকে ছোট একটা একটু প্রবলেম একটু সমাধান করি স্যার, দেখেন তাহলে আপনার পক্ষে বোঝাটা একটু আরো সহজ হবে। যেমন আমি যদি আপনাকে এখানে বলি যে ধরেন এখানে আপনাকে প্রশ্ন দেওয়া হলো, এটাই আমি লিখি K2CR2O7 যৌগে, লিখেন যারা 9-এ আছেন তাদের জন্য এই ক্লাসটা লাগবে, তারা বুঝবেন। 10-এ যারা আছেন তারাও বুঝবেন, এসএসসি যারা পরীক্ষা দিয়েছেন তারাও বুঝবেন। এটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। স্যার যৌগে সিআর এর জারণ মান কত? জারণ মান কত? এই ধরনের প্রশ্ন কিন্তু স্যার আপনার এমসিকিউ এ আসে। আমাদের এমসিকিউ তো অহরহ আসে, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার মধ্যে একটা না একটা আসে জারণ মান নির্ণয় করো। বা মাঝে মধ্যে আমি দেখছি বেশ কিছু ঘন প্রশ্ন যেটা সৃজনশীলের মধ্যে ওইটাতে আইসা পড়ে। আপনাকে এখানে বলছে এই যৌগটা K2CR2O7, এই যৌগের মধ্যে আপনি সিআর এর জারণ মান বের করবেন, মানে নিচে যে দাগ দিয়েছে সিআর। এইখানে আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে, আমি যেটা বলছিলাম যে কোনো যৌগের পুরাটার জারণ মান একত্রে কত হয় স্যার? 0 হয়। তো আপনি শুরুতে লিখে দিবেন K2CR2O7 সবটার জারণ মান একত্রে 0 হয়েছে কেন? কারণ সে একটা নিরপেক্ষ যৌগ। কথা কি বুঝতে পারছি? বা সে একটা মুক্ত যৌগ। কথা কি বুঝাইতে পারছি? আপনি সব সময় একটা কথা মনে রাখবেন, যে কোনো পরমাণুর যে কোনো অণুর সবটার জারণ মান একত্রে কত হয় ভাই? 0 হয়। এখন আমি জারণ মান বসাবো আস্তে আস্তে। স্যার দেখেন পটাশিয়ামের জারণ আমি কিন্তু বের করবো সিআর। পটাশিয়ামের জারণ মান কত? পটাশিয়াম গ্রুপ একের তার জারণ মান +1 আমি দিলাম, তার লগে পরমাণু কটা? 2টা, × 2। আর যে পটাশিয়াম আর ক্রোমিয়াম দুইটার মাঝখানে সবসময় প্লাস দিবেন। আপনি একটা কথা মনে রাখবেন, দুইটা পরমাণুর মাঝে সবসময় কি দিতে হয় স্যার? প্লাস দিতে হয়। এখানে পটাশিয়াম একটা পরমাণু, ক্রোমিয়াম একটা পরমাণু, ক্রোমিয়াম এবং পটাশিয়াম এই দুইটার মাঝে কি দিতে হবে স্যার? প্লাস দিতে হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, ক্রোমিয়ামেরটা আমি বের করবো, তাই Cr2 ওর মতো রাখলাম। ক্রোমিয়াম আর অক্সিজেন দুইটার মাঝে আমি প্লাস দিব। অক্সিজেন হলো গ্রুপ 16, তার জারণ মান -2 ইন্টু কয়টা পরমাণু আছে? 7টা, = 0। কথাটা খুব ভালো করে বুঝেন, আমি যেটা বলতেছি এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে এখানে প্রশ্ন করবে এই যৌগের মধ্যে, যৌগটা চেঞ্জ করে দিতে পারে, আই হ্যাভ নো সমস্যা। দেখেন এখন আপনাকে বলবে এই যৌগের মধ্যে Cr এর জারণ মান কত, ক্রোমিয়ামের জারণ মান কত, এটা আপনাকে বের করতে বলবে। তখন আপনি করবেন কি, যে যৌগটা থাকবে সবটা যৌগের জারণ মান = 0 লিখবেন। কথা বুঝাইতে পারছি? সবটা জারণ মান = 0 আপনি লিখছেন। তারপরে আপনার কাজ হলো এগুলা জারণ সংখ্যা বসানো। তারপরে কাজ কি? জারণ সংখ্যা। যেমন পটাশিয়ামের জারণ সংখ্যা আপনি বসান। পটাশিয়ামের জারণ সংখ্যা যদি আপনি বসাইতে চান, তখন দেখেন পটাশিয়াম কত নম্বর গ্রুপের মৌল স্যার? গ্রুপ 1। গ্রুপ 1 এর সবার জারণ মান +1। এই পটাশিয়ামটা +1 বসাইলাম, পরপর আছে 2টা, তাই × 2 দিলাম। ক্রোমিয়ামেরটা Cr2 ওর মধ্যে রেখে দিলাম, 2টা পরমাণুর মাঝে সবসময় প্লাস দিতে হয়, দিয়ে আমি দিলাম। এখন তো ক্যালকুলেশন, এখন তো আর কোনো কাজ নেই। 2 প্লাস Cr2 প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস, ঠিক আছে? 7 × 14 = 0। এখানে Cr ভালো করে লিখি আমি, Cr2 এখানে মাইনাসের প্লাসের কাটাকুটি গেলে হইব -12টা। স্যার তাহলে আমি যদি এই পাশ দিয়ে লিখার যদি চেষ্টা করি, দেখেন তাহলে Cr2 এই পাশে ছিল -12, হিন দেখো হইব +12। আমার এই মানটা বের হইছে Cr2, কার মান বের হইছে? Cr2। আমি বের করব কার মান? Cr এর মান বের করব। তাহলে এইখানে যেহেতু 2টা আছে, এদিক একটা এদিক দিয়ে যদি ভাগ করে দিয়ে দেই, তাহলে 6 × 2 = 12, তাহলে Cr এর জারণ মান বের হইছে +6। এই দেখেন Cr এর জারণ মান কত বের হইছে স্যার? +6। কথা বুঝাইতে পারছি? যে কোনো যৌগের মধ্যে যদি আপনার কোনো পরমাণুর জারণ মান বের করতে বলে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি করবেন হলো পুরোটা সমান সমান আগে 0 লিখবেন, সবগুলোর জারণ মান বসাবেন, যেটা বের করতে বলবে একটা বসাবেন না, দিয়ে আপনি বের করে ছেড়ে দিবেন। এখানে মূল ঘটনা হলো যে এটা আপনি সবই পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে নিয়ে আগাইতেছি সামনের দিকে। আপনি যে বিষয়টা মনে রাখবেন, জারণ সংখ্যার মানগুলো আপনি মনে রাখবেন খুব ভালো করে। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, এখন আমরা এতক্ষণ আমরা যেটা পড়লাম যে আমরা জারণ সংখ্যা, এটা আমরা পড়লাম। এরপরে আমরা পড়লাম হলো কোনো একটা যৌগ যদি আপনার দেওয়া থাকে, ওই যৌগ থেকে নির্দিষ্ট কোনো পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়, ওইটা পড়লাম। এখন আমরা যেটা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটা আপনার পরীক্ষায় আসে। যেমন কোনো একটা বিক্রিয়া তারা পরীক্ষায় দিবে, এখানে আমরা একটা বিক্রিয়া লিখছি আর বেশ কয়েকটা বিক্রিয়া দিয়ে আমি আপনাদেরকে একদম বুঝাইয়া দিব। আপনাদের জারণ বিজারণ নিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, দেখেন এখানে একটা বিক্রিয়া আপনার দেওয়া থাকবে, দেওয়া থাকে আপনার পরীক্ষাতে প্রশ্ন দেওয়া থাকতে পারে
উক্ত বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো। উক্ত বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো। উক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটেছে কিনা ব্যাখ্যা করো। উক্ত বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে কিনা ব্যাখ্যা করো। এই 4টা প্রশ্নের উত্তর হলো একই স্যার। এই 4টা প্রশ্নের উত্তর কি একদম সেম। যদি আপনাকে প্রশ্ন করে উক্ত বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, আপনি যে উত্তর দিবেন উক্ত বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া, এখানেও আপনি সেম উত্তর দিবেন। যদি আপনাকে প্রশ্ন করে উক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটেছে কিনা, এইখানেও আপনি সেম উত্তর দিবেন। যুগপৎ মানে হলো একসাথে। যুগপৎ কথার অর্থ কি স্যার? একসাথে। যুগপৎ কথার অর্থ কি স্যার? একসাথে। মানে এই কথাটার মানে হলো জারণ এবং বিজারণ আলাদা কোনো বিক্রিয়াই ঘটে না, একই বিক্রিয়ার মধ্যে জারণও ঘটে বিজারণও ঘটে। আমরা পরে আসছি। জারণ মানে হলো ত্যাগ আর বিজারণ মানে হলো গ্রহণ। তাহলে ত্যাগ আর গ্রহণ দুইটা একই বিক্রিয়ার মধ্যেই ঘটে, এটা নিয়ে আমরা পড়বো। এখন আরেকটা হলো ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়া। সেম, 4টা প্রশ্ন উত্তর সেম। আমি একটা বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়া দিয়ে শুরু করতেছি, পরে বেশ কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি। খুব ভালো করে খেয়াল করবেন, স্টেপ বাই স্টেপ। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিব। আপনি এখন থেকে আর 20টা মিনিট কাজটা ফলো করেন, আপনি আল্লাহ ভরসা সবগুলো অ্যান্সার করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, প্রথম আমি যেটা বলতেছি আপনাকে যে প্রথমে আপনি বিক্রিয়াটা লিখবেন সোডিয়াম প্লাস ক্লোরিন। কথা বুঝেন, সোডিয়াম প্লাস ক্লোরিন, এরও চিহ্ন সোডিয়াম ক্লোরাইড। এই হলো বিক্রিয়া। এই বিক্রিয়ার মধ্যে আপনাকে বলছে জারণ বিজারণ যুগপৎ ঘটে, এটা ব্যাখ্যা করার কথা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, বা আপনাকে বললো উক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ ব্যাখ্যা করতে বা রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করতে বললো। তো প্রথম কাজ হইলো আপনার যেটা জারণ সংখ্যা বসানো। প্রথম কাজ আমি কি বললাম? জারণ সংখ্যা। আমি স্টেপ বাই স্টেপ এটা করে যাব। আমার প্রথম কাজ হলো জারণ সংখ্যা বসানো। জারণ সংখ্যা বসানোর সময় আমি পড়ে আসছি আপনাকে গ্রুপ 1 এর যত মৌল আছে সবার জারণ মান +1, গ্রুপ 2 +2, গ্রুপ 16 -2, 17 -1। এরপরে নিচে আরো কয়েকটা লিখলাম, কপার লিখছি, জিঙ্ক লিখছি, কার্বনেট লিখছি, সালফেট লিখছি, হাইড্রোক্সিল লিখছি, নাইট্রেট লিখছি, বাইকার্বনেট লিখছি। এইগুলোর বাহিরে আর একটার জারণ আপনার প্রয়োজন নাই এসএসসি লেভেলে। এটা আমি বললাম আপনাকে, আপনি এইগুলো মনে রাখেন ভাই, আর কিছু প্রয়োজন হবে না। ওকে স্যার। এখন দেখেন স্যার, এখন যে বিষয়টা হইতেছে যে প্রথম কাজ আমার জারণ সংখ্যা বসানো। প্রথম কাজ কি? জারণ সংখ্যা আমি বসাই। স্যার সোডিয়াম গ্রুপ 1 এর মূল, তার জারণ মান হিসাব মতো 1 হওয়ার কথা, কিন্তু আমি আপনাকে একটা রুলস পড়ে আসছিলাম, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মূলের জারণ মান কত হয় স্যার? 0 হয়। মানে এটা বুঝাইছিলাম যদি কেউ একা একা বসে, তার আশেপাশে যদি কেউ না থাকে, তাহলে তার জারণ মান কত হয়? 0 হয়। স্যার দেখেন তো সোডিয়ামের আশেপাশে কি কেউ আছে? নাই স্যার, সে একা একা বসছে। যদি একা একা কেউ বসে, এটা মনে রাখবেন, যদি একা একা কেউ বসে তাহলে তার জারণ মান কত হবে? 0। ক্লোরিন, তার আশেপাশে কেউ আছে? নাই, তাহলে ক্লোরিনের জারণ মান ওইখানে হবে 0। কথা বুঝাইতে পারছি? ওকে। এখন দেখেন সোডিয়াম ক্লোরাইড, এইখানে সোডিয়াম ক্লোরাইড, এগুলো সোডিয়ামের জীবনও 0 হবে না, কারণ সোডিয়ামের পাশে কি আছে? ক্লোরিন আছে। আর ক্লোরিনের কখনোই 0 হবে না, কারণ ক্লোরিনের পাশে কি আছে? সোডিয়াম আছে। তাহলে আপনি দেন সোডিয়াম কত নাম্বার গ্রুপের মৌল স্যার? সোডিয়াম গ্রুপ 1 এর মৌল। সোডিয়ামের জারণ মান হলো 1। আর ক্লোরিন কত নাম্বার গ্রুপের? ক্লোরিন হলো গ্রুপ 17, তাহলে 4টা 1। আপনি একটা কথা মনে রাখবেন, প্রথমটা সবসময় প্লাস হয়, পরেরটা সবসময় মাইনাস হয়। কথা বুঝাইতে পারছি? সোডিয়াম গ্রুপ 1 এর, সবার +1, যে দিলাম +1। ক্লোরিন গ্রুপ 17, গ্রুপ 17 -1, তাই 4টা দিলাম -1। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন আপনি আপনি এই সোডিয়ামের সাথে টান দেয়া এই সোডিয়ামকে মিলাইয়া দিবেন, এই ক্লোরিনের সাথে টান দেয়া এই ক্লোরিনকে মিলাইয়া দিবেন। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু কাজ আমি পারবো। প্রথম কাজ বিক্রিয়া লিখলাম, লিখার পরে পরের কাজ হলো আমাকে জারণ সংখ্যা বসানো। আমি জারণ সংখ্যা বসাইলাম। জারণ সংখ্যা বসানোর পরে আপনি একটা কথা মনে রাখবেন, স্যার এইটা হলো একটা এরো চিহ্ন, এরো চিহ্ন দিয়ে একটা টোটাল বিক্রিয়া যুক্ত আছে। এরো চিহ্নের আগেরটার নাম হলো বিক্রিয়ক, পরেরটার নাম হলো উৎপাদ। কথা বুঝতে পারছি? কোন একটা রাসায়নিক বিক্রিয়া সব সময় এরো চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। কি দ্বারা স্যার? এরো চিহ্ন। চিহ্নের নাম কি? এরো। এরো চিহ্নের আগেরটার নাম বিক্রিয়ক, পরেরটার নাম কি? উৎপাদ। এরো চিহ্নের আগেরটার নাম কি? বিক্রিয়ক, পরেরটার নাম কি? উৎপাদ। আপনি একটা কথা মনে রাখবেন, যদি বিক্রিয়ক থেকে উৎপাদে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তার হয় সবসময় জারণ। মনে থাকবে? এই কথাটা আপনাকে মুখস্থ রাখতে হবে ভাই। বিক্রিয়ক থেকে যদি উৎপাদে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তার জারণ হয়। যদি বিক্রিয়ক থেকে মানে এইখান থেকে যদি এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায় বা বাড়ে, তার কি হবে? জারণ। সোডিয়ামের জারণ মানে এখানে কত স্যার? 0। এইদিকে সোডিয়ামের জারণ মান কত হয়েছে স্যার? +1। বাড়ছে না কমছে বলেন? 0 বড় নাকি +1 বড়? স্যার +1 বড়। তার মানে এই পক্ষ থেকে এই পক্ষ যদি বৃদ্ধি পায়, তাহলে তার কি হয়? জারণ। তাহলে সোডিয়ামের কি হয়েছে স্যার? জারণ। মনে থাকবো? ওকে। অপর দিকে দেখেন, এখানে ক্লোরিন হইলো 0, এখানে সিএল কত? -1। 0 বড় না -1 বড় বলেন তো? অবশ্যই স্যার 0 বড় স্যার,
কারণ আপনি একটা জিনিস বুঝেন, শূন্য মানে হলো আপনার কাছে 1 টাকাও নাই। আপনি বর্তমানে যে অবস্থায় আছে আপনার কাছে 0 টাকা আছে, আর আরেকজন লোক আপনার পাশে বসে আছে -1 তার কাছে আছে। -1 মানে তার কাছে 1 টাকাও নাই, এমনকি -1 মানে হলো তার 1 টাকা ঋণ আছে। এখন বলেন তো, আপনার কাছে 1 টাকাও নাই আর আপনার বন্ধুর কাছে 1 টাকাও তো নাই, তার 1 টাকা ঋণ আছে। দুজনের মধ্যে কে বড় লোক স্যার? যার কাছে টাকা নাই অবশ্যই সে বড় লোক, তার তো অ্যাটলিস্ট ঋণ নাই। তার মানে আপনি মনে রাখবেন, শূন্য হইলো বড়, -1 কি স্যার ছোট? কথা বুঝছি? তার মানে এইখান থেকে যদি এখানে কমে তাহলে তার হয় বিজারণ। কথা কি মনে থাকবো? বিক্রিয়ক থেকে উৎপাদন যদি বৃদ্ধি পায় তার হয় জারণ। এই যে এনে ছিল শূন্য, এনে ছিল +1, বাড়ছে মানে হইছে জারণ। এই পক্ষ থেকে এই পক্ষে কমলে তার হয় বিজারণ। কথা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এরপরের কাজ হলো আমাকে দুইটা বিক্রিয়া লিখতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া। স্যার দেখেন জারণ অর্ধ বিক্রিয়াটা কেমন, যার জারণ হয়েছে তার আপনি জারণ লিখবেন। এখন দেখেন জারণ কার হয়েছিল? সোডিয়ামের। আপনি একটা কথা মনে রাখবেন, এই বিক্রিয়াটা খুব সহজ, আমি আপনাকে বুঝাই দিতেছি। আপনি দেখেন, যার জারণ হয়েছে আপনি একটা লিখবেন। আপনি সবসময় লিখবেন সোডিয়াম বিক্রিয়কে যে অবস্থায় ছিল এই অবস্থায় লিখবেন। উপরেরটা হলো তার অবস্থা, এই যে আপনি সোডিয়াম লিখলেন, উপরেরটা হলো তার অবস্থা। আমি আবারও বলতেছি, উপরেরটা তার কি অবস্থা। স্যার দেখেন, এদিকে ছিল সে নিরপেক্ষ অবস্থায়, উৎপাদে সে কি অবস্থায় আছে বলেন? সোডিয়াম প্লাস অবস্থায় আছে। প্লাস সোডিয়াম কোন অবস্থায়? +1 না, +1 তো দেওয়া লাগে না, প্লাস অবস্থায় আছে। এখন আপনি মনে রাখবেন, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বানানোর জন্য যা করার দরকার তাই করবেন। বলেন তো, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কিভাবে হয়? অবশ্যই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যায়, এক ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন আপনি বিজারণ অর্ধ বিক্রিয়াটা আপনি কিভাবে লিখবেন। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া আপনি কিভাবে লিখবেন দেখেন। স্যার বিজারণ কার হচ্ছে? স্যার ক্লোরিনের। এখন আমি দেখবো ক্লোরিন বিক্রিয়কে কোন অবস্থায় আছে, উৎপাদে কোন অবস্থায় আছে, এটা আমি দেখবো। স্যার উপরেরটা হলো তার অবস্থা, বিক্রিয়কে কোন অবস্থায় আছে? স্যার শূন্য অবস্থায় আছে, এই যে আমি লিখলাম। উপরে শূন্য অবস্থায় আছে, উৎপাদে কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে, এই যে আমি দিলাম। উৎপাদে মাইনাস অবস্থায় আছে। কথা বুঝাইতে পারছি? এখন এই অবস্থা থেকে এই অবস্থায় রূপান্তরিত করার জন্য যা করার দরকার আপনি তাই করবেন। এখন সোডিয়াম থেকে সোডিয়াম মাইনাস কিভাবে হয় স্যার? অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হয়। এটা আমরা পড়ে আসছি সবাই, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 3য় অধ্যায়, এগুলো আমরা পড়ে আসছি। কথা কি বুঝাইতে পারছি? স্যার এখানে আপনি স্টেপগুলো মনে রাখবেন। প্রথমে জারণ সংখ্যা বসাইছি। যদি এই পক্ষ থেকে এই পক্ষে জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার হয় জারণ, যদি এই পক্ষ থেকে এই পক্ষে কমে যায় জারণ সংখ্যা তার হয় বিজারণ। সোডিয়ামের ছিল শূন্য, এখানে হয়েছে +1, তার বাড়ছে, তারপরে সোডিয়ামের হয়েছে জারণ। শূন্য এনে ছিল -1, কমছে, তার হয়েছে বিজারণ। আপনি সবসময় জারণ অর্ধ বিক্রিয়া লিখবেন একটা, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবেন একটা। জারণ কার হয়েছে? সোডিয়ামের। আপনি সবসময় লিখবেন এখানে সোডিয়াম কোন অবস্থায় আছে, উপরেটা তার অবস্থা। উপরে শূন্য আছে মানে সে নিরপেক্ষ অবস্থায় আছে, এখানে +1 মানে সে একটা প্লাস অবস্থায় আছে। বলেন তো, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কিভাবে হয়? একটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে আমি একটা ইলেকট্রন ত্যাগ করাই দিছি। কথা বুঝতে পারছি? এরপরটা দেখেন বিজারণ অর্ধ বিক্রিয়া। এই জায়গায় ঘটনাটা কি হইতেছে স্যার? বিজারণ কার হচ্ছে? ক্লোরিনের। স্যার নিচে কি আছে এটা কিন্তু আপনার দেখার দরকার নাই, আমি কিন্তু নিচে কিছু লিখি নাই। মনে রাখবেন নিচেরটা আপনার এই মুহূর্তে দেখার দরকারই নাই। উপরেরটা হলো তার অবস্থা, দেখবেন এখানে সে কোন অবস্থায় আছে? উপরে সে নিরপেক্ষ অবস্থায় আছে, উপরে সে নিরপেক্ষ অবস্থায়, এদিকে সে একটা আয়ন অবস্থায় আছে, দিলাম। তো ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস কি হবে? একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এতটুকু কাজ করলাম। এতটুকু কাজ করার পরে আপনি যে বিষয়টা মনে রাখবেন, রসায়নে মানে আমাদের বাস্তব জীবনে কিছু পোলাপান আছে না, ওরা সিঙ্গেল অবস্থায় জীবনে থাকতে পারে না, ওরা সবসময় কি অবস্থায় থাকে স্যার? ডাবল অবস্থায় থাকে। এই ধরনের বেশ কিছু মৌল আছে, ওরা সিঙ্গেল জীবনে থাকতে পারতো না ভাই, ওদেরকে যে কোনো অবস্থায় ডাবল থাকতে হবে। যেমন দেখো, ওরা হইলো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে কয়জন লিখলাম স্যার? 7 জন লিখলাম। ওরা 7 জন কখনোই ভাই সিঙ্গেল অবস্থায় থাকবে না, ওরা অলওয়েজ ডাবল অবস্থায় থাকবে, ওরা সিঙ্গেল অবস্থায় থাকবেই না। ওদেরকে বলে দ্বি পরমাণু মৌল। ওদেরকে কি বলে স্যার? দ্বি পরমাণু মৌল। ওরা যদি কোনো জায়গায় আসে রে ভাই, ওদেরকে সিঙ্গেল রাখলে পাপ হবে এক কথায়, ওদেরকে ডাবল বানাই দেব। আমি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া লেখার পরে খেয়াল করবো ওরা কেউ আসছে কিনা। ওরা কেউ আসছে? এই যে অত টাকা, হ্যাঁ স্যার আসছে। স্যার কি আসছে? ক্লোরিন আসছে। ক্লোরিন রে, ক্লোরিন সবসময় কি অবস্থায় থাকে? ডাবল অবস্থায়, সিঙ্গেল ওরা থাকবেই না। ক্লোরিনটা তুমি ডাবল বানাই দাও। এই যে সিএল ছিল না, সিএল রাখা যাবে না, সিএল কি বানাই দিব? Cl2। ঠিক আছে, তুমি জারণ অর্ধ বিক্রিয়া লিখবা, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবা, লেখার পরে দেখবো ওরা কেউ আসছে কিনা। যদি ওরা আসে ওদেরকে কি বানাই দিবা? ডাবল বানাই দিবা, সিঙ্গেল রাখা যাবে না। এই যে সিঙ্গেল ছিল না, রাখা যাবে না।
তুমি ডাবল বানাই দিলে, একটা ক্লোরিন একটা গ্রহণ করে, এখন ক্লোরিন কয়টা? দুইটা। দুইটা ক্লোরিন কয়টা গ্রহণ করবে স্যার? অবশ্যই দুইটা গ্রহণ করবে। একটা ক্লোরিন একটা গ্রহণ করে একটা সিএল মাইনাস হয়, দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করে দুইটা সিএল মাইনাসে পরিণত হইব। কথা বুঝাইতে পারছি? প্রথম কাজ জারণ সংখ্যা বসানো, বসাইলাম। পরের কাজ কোনটার জারণ হয় কোনটার বিজারণ হয় বের করা। এই পক্ষ থেকে ওই পক্ষে বাড়লে জারণ, কমলে বিজারণ। ক্লিয়ার? ওকে। পরের কাজ আমি দুইটা অর্ধ বিক্রিয়া লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। যার জারণ হয়েছে তাকে দিয়ে জারণ অর্ধ বিক্রিয়া লিখবো, যার বিজারণ হয়েছে তাকে দিয়ে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো। লিখলাম। লিখার পরে কাজ হলো কিছু দ্বিপরমাণু আছে, ওরা কয়জন? 7 জন। ওদেরকে আবার মৌলিক গ্যাসও বলে। কি বলে? মৌলিক গ্যাস। স্যার দেখেন, এখন এই যে 7 জন, ওদেরকে আবার মৌলিক অণুও বলে। এই যে 7 জন, এই 7 জন আসছে কিনা আমাকে দেখতে হবে। যদি এরা 7 জনের মধ্যে থেকে কেউ আসে, ওরা সিঙ্গেল রাখা যাবে না, পাপ হবে, ওদেরকে ডাবল বানাই দিব। এই যে সিএল আসছিল, এই সিএলটা আমি ডাবল বানাইলাম। কথা বুঝছেন? রুলস গুলো মনে রাখেন। ডাবল বানাইলাম। একটা সিএল যদি একটা গ্রহণ করে, দুইটা সিএল কয়টা গ্রহণ করবে স্যার? অবভিয়াসলি দুইটা গ্রহণ করবে। দুইটা সিএল দুইটা গ্রহণ করলো, একটাই যদি একটা সিএল মাইনাস বানায়, দুইটাই কয়টা সিএল বানাবে? কয়টা সিএল মাইনাস বানাবে স্যার? দুইটা সিএল মাইনাস বানাবে। কথা বুঝাইতে পারছি? ওকে। সবার শেষের কাজ হলো সমতা। সবার শেষের কাজ কি? সমতা। এটা হলো ইলেকট্রনীয় সমতা। স্যার কি সমতা? ইলেকট্রনীয়। স্যার দেখেন, আপনি যে লিখছেন এই লাইন লিখার পরে আপনার এই লাইনের আর কোনো ভ্যালু নাই, তখন এই লাইনই সবকিছু। এখানে দেখেন তো ইলেকট্রন কয়টা? দুইটা। আপনি ইলেকট্রনীয় সমতা করবেন। ইলেকট্রন যেহেতু এখানে দুইটা, নিশ্চিত এটার মধ্যে আপনার ইলেকট্রন দুইটা আনতে হবে। এখানে ইলেকট্রন একটা না, ইলেকট্রন দুইটা আনতে হবে। স্যার দেখেন, একটা সোডিয়াম যদি একটা ত্যাগ করে, তাহলে দুইটা সোডিয়াম স্যার কয়টা ত্যাগ করবো? অবভিয়াসলি দুইটা ত্যাগ করবো। একটা সোডিয়ামে যদি একটা সোডিয়াম প্লাস তৈরি করে, দুইটা সোডিয়ামে দুইটা সোডিয়াম প্লাস তৈরি করবো। শেষ। এই হলো আপনার ক্ল্যাশিং মুভমেন্ট। এইভাবে আপনাকে করতে হবে ভাই, কোনো কঠিন নাই। একটা বিক্রিয়া দিবে, যে কোনো ধরনের বিক্রিয়া দেয়, কোনো চাপ নাই। আপনি বিক্রিয়াটা লিখবেন আল্লাহর নাম লইয়া, তারপরে জারণ মান গুলা বসাবেন। যদি এই পক্ষ থেকে এই পক্ষে বাড়ে, বলে দিবেন নিশ্চিত এর জারণ হয়েছে। যদি কমে যায়, বলে দিবেন বিজারণ হয়েছে। ঠিক আছে স্যার, আমি মাইনে নিলাম। এরপরে জারণ দিয়ে জারণ অর্ধ বিক্রিয়া লিখবেন, বিজারণ দিয়ে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবেন। কথা কি বুঝছি? এখন বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে আরো ভালো করে লেখা যায়, আমরা আরো সামনে আরো দুই একটা বিক্রিয়া করব, করার মাধ্যমে আরো ভালো করে ক্লিয়ার করতেছি। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, পরে বিজারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া লেখার পরে আমার যে কাজটা, এটা হলো দেখতে হবে দ্বিপরমাণু কেউ আসছে কিনা। ওরা কেউ যদি আসে, ওদেরকে সিঙ্গেল রাখা যাবে না ভাই, ওদেরকে ডাবল বানাই দিতে হবে। এই যে সিএল আসছিল, ডাবল বানাই দিলাম। কথা কি বুঝছেন? ডাবল বানাই দিয়ে সবার শেষের কাজ ইলেকট্রনীয় সমতা। এইখানে ইলেকট্রন যে কটা, এখানে ইলেকট্রন কটা রাখতে হবে। একটা ছিল, এখন যে কোনো সময় দুইটা বানাই দিব। একটা সোডিয়াম যদি একটা ত্যাগ করে, দুইটা সোডিয়াম দুইটা ত্যাগ করে দিব। শেষ। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো, তাহলে সেম। যদি বলা হয় রেডক্স বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো, সেম। যদি বলা হয় জারণ বিজারণ যুগপৎ ঘটে, সেম। যুগপৎ মানে হলো একসাথে, জারণ এবং বিজারণ আলাদা কোনো বিক্রিয়া ঘটে। দেখেন তো এই বিক্রিয়াটার মধ্যে জারণও ঘটছে, ঘটছে না? বিজারণও ঘটছে, এই ঘটনাই ঘটছে। এখন স্যার অর্ধ বিক্রিয়া, আচ্ছা এই অর্ধ বিক্রিয়াটার মানে কি? আমি অর্ধ বিক্রিয়া কেন লিখবো? জারণ বিক্রিয়া লিখলে কি হয় স্যার? এটা মনে রাখবেন, জারণ এবং বিজারণ আলাদা কোনো বিক্রিয়া ঘটে না। একটা বিক্রিয়ার মধ্যে জারণও ঘটে বিজারণও ঘটে। কথা বুঝাইতে পারছি? জারণও ঘটে অর্ধেক, জারণ অর্ধ বিক্রিয়া মানে অর্ধেকটা বিক্রিয়াই ঘটে জারণ, বাকি অর্ধেকটাই ঘটে বিজারণ। এই কারণে অর্ধ বিক্রিয়াটা লিখতে হয়। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, আমি আশা করি এই বিক্রিয়াটা দিয়ে বুঝছি। এখন আমি যদি স্যার, আমি আবারও বলতেছি, এই প্রশ্নগুলার সবগুলার উত্তর হলো সেম। আমি একটু মুছে দিচ্ছি, আরো কয়েকটা বিক্রিয়া লিখতেছি আমি। দেখেন, আমি একটু মুছে দিলাম সবগুলাই। আমি আরেকটা বিক্রিয়া লিখি। দেখেন, আরেকটা বিক্রিয়া যদি আমি লিখি, তাহলে সেখানে কি হবে স্যার? আপনি আমার সাথে সাথে লিখেন যে FeCl2 প্লাস Cl2 এরও চিহ্ন FeCl3। স্যার দেখেন, আমার প্রথম কাজ কি ছিল আপনি বলেন? প্রথম কাজ ছিল আমার জারণ মান বসানো। স্যার জারণ মান বসানোর ক্ষেত্রে আমি আপনাকে আরো সহজ একটা টিপস দিয়ে দেই ভাই, আপনি মনে রাখেন, মাথায় ঢুকায় আনেন। আরো সহজ একটা টিপস জারণ মান বসানোর জন্য, আপনি সবসময় তাকায় দেখবেন এইটার জারণ মান থাকবে ভাই তার বিপরীত মৌল, মানে এইটার নিচে, আর এইটার জারণ মান থাকবে ভাই এইটার নিচে। এখন বিষয়টা আরো সহজ হয়ে গেল না? একটার জারণ মান থাকে আরেকটার নিচে। আরো সহজ টেকনিক দিয়ে দিছি, তোমরা থাকো আমাদের সাথে। আমরা তোমাদেরকে খুব সহজ টেকনিক দেওয়ার মাধ্যমে এসএসসি সায়েন্সটা শেষ করে দিব। মেট্রিক লেভেলের যে সায়েন্সটা আছে ভাই, এসএসসি লেভেলের সায়েন্স খুব সহজ ভাবে আমরা আপনাদেরকে দিয়ে শেষ করে দিব। দেখেন, আমি আপনাকে বলছি জারণ মান থাকে সবসময় বিপরীত মৌলের নিচে। স্যার এর জারণ মান থাকবে ভাই এর নিচে, আর এর জারণ মান থাকবে এর নিচে। সবসময় এর জারণ মান এর নিচে, তার জারণ মান তার নিচে। জারণ মানের ক্ষেত্রে কোনো প্যারা নাই।
আপনি বলেন যে এফির জারণ মান কত হইব, সিএল এর নিচে যত আছে, সিএল এর নিচে কত আছে 2, তাহলে এফির জারণ মান হলো 2, তাহলে সিএল এর জারণ মান কত হইব, এফির নিচে যত আছে, এফির নিচে কত আছে, কিছু নাই, তার মানে 1 আছে। এই দিছি। আর আমি সবসময় বলে রাখছি প্রথমটা সবসময় প্লাস, পরেরটা সবসময় মাইনাস, দ্যাট ইজ দ্য সিস্টেম। আর এখানে ক্লোরিন একা একা আছে, তার জারণ মান 0, এখানে এফির কত হইব স্যার, অবশ্যই +3, সিএল কত হইব, অবশ্যই -1। কথা কি বুঝছি? এখন আপনি থাকায় দেখেন, আপনি এই এফি কে এই এফির লগে মিলায় দেন, আর এই সিএল কে আপনি এর সাথে মিলাবেন নাকি এর সাথে মিলাবেন, দেখেন কোটি টাকার প্রশ্ন আপনার, একদম কোটি টাকার প্রশ্ন এটা ভাই, হাজার কোটি টাকার প্রশ্ন। স্যার এই সিএল কে কি তুলনা আমি এর লগে দিব না এর লগে দিব, কার সাথে দিব? এইখানে ঘটনা হলো এর সিএল এর জারণ মান কত স্যার, -1। এইদিকে যার সাথে জারণ মান মিলে যাবে তার সাথে তুলনা দেওয়া যাবে না, যার সাথে জারণ মান মিলবে না তার তুলনা দিতে হবে। -1 তো এর সাথে কখনো এর তুলনা হবে না, তাহলে এর মিলে নাই, এর সাথে এর তুলনা দিতে হবে। কথা বুঝাইতে পারছি? যার সাথে জারণ মান মিলে যাবে তার সাথে তুলনা দেওয়া যাবে না। কথাগুলো মনে রাখেন, খাতা কলম সামনে থাকলে নোট করে রাখেন ভাই, এগুলো থাকবে না মনে। স্যার এখানে +2, এখানে +3, অবশ্যই বাড়ছে, বাড়লে কি হয়েছে স্যার, জারণ। এখানে কত 0, এখানে কত -1, অবশ্যই কমছে, কমছে মানে তার হয়েছে বিজারণ। বুঝাইতে পারছি? পারছি। তো প্রথমে আমার প্রথম কাজ ছিল জারণ মান বসানো, জারণ মান বসাইছি, বসায় কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে বের করা, আমি বের করে ফেলছি। ওকে, তো এখন কাজ হলো জারণ অর্ধ বিক্রিয়া লেখা। এই যে আমি লিখতেছি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কার হয়েছে স্যার, এফি। স্যার আমি এই জায়গায় আপনাকে একটা কথা বলছিলাম যে এখানে দেখবেন যেটার জারণ হয়েছে এটা বিক্রিয়কে কি অবস্থায় আছে এবং উৎপাদে কি অবস্থায় আছে, আপনি এটা লিখবেন, আপনি লিখেন স্যার বিক্রিয়কে কি অবস্থায় আছে, 2+ অবস্থায় আছে। বিক্রিয়কে কি অবস্থায় আছে, 2+, উপরেটা কিন্তু অবস্থা, আমি আবারও বলতেছি জারণ মান হয় +2, +3, +4, কিন্তু আয়ন কখনো +3, +4 হয় না। আয়নে আপনি 2+, 3+, 4+, একটু রূপান্তর করে লিখে দিবেন। যেমন দেখেন এখানে ছিল +2, আমি কিন্তু এখানে +2 লিখি নাই, +2 লিখলে কিন্তু আপনারটা কেটে দিবে। কথা কি বুঝছেন? এইটা ছিল জারণ মান, আর এখানে বানাইছি আমি আয়ন। কি বানাইছি? আয়ন আর জারণ মান মোটামুটি সেম। এখানে +2, +3, +4 এই টাইপ থাকবে। আর আপনি যখন এটা আয়ন বানাবেন তখন আপনি 2+, 3+, 4+ এইভাবে আপনি উঠাই দিবেন। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন সামনের দিকে আগাই। স্যার দেখেন, এখন আমি বলছিলাম বিক্রিয়কে যে অবস্থায় আছে এই অবস্থায় লিখবেন, এই যে আমি লিখছি। এখন উৎপাদে যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি লিখেন। উৎপাদে সে কোন অবস্থায় আছে, Fe3+। তাকায় দেখছেন, বিক্রিয়কে যে অবস্থায় আছে আমি লিখছি, উৎপাদে যে অবস্থায় আছে আমি লিখছি। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন দেখেন তো স্যার, এখন আপনি এই অবস্থা থেকে এই অবস্থায় রূপান্তরিত করার জন্য যা করার দরকার তাই করবেন, মানে Fe2+ থেকে Fe3+ বানাবেন, বানানোর জন্য যা করার দরকার তাই করবেন। এখন দেখেন স্যার Fe2+ এটার মানে কি বলেন তো? স্যার আমরা কিন্তু পড়ে আসছিলাম কেউ যখন প্লাস আয়নে পরিণত হয় তার মানে তার মধ্যে ইলেকট্রন কি থাকে স্যার, কম থাকে না স্যার। এই যে দেখেন Fe2+ কেমনে হয়েছিল স্যার, একটু এখানে দেখেন, Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে কিন্তু Fe2+ হয়েছে। তার মানে Fe2+ এর মধ্যে দুটো ইলেকট্রন কি আছে স্যার, কম আছে। আর Fe3+ এ কয়টা কম আছে স্যার, 3টা কম আছে। Fe2+ এ কয়টা কম আছে স্যার, 2টা কম আছে। আর Fe3+ এ কয়টা কম আছে, 3টা কম আছে। এখন 2টা কম রে আপনি এমন কিছু করেন যেন আপনার 3টা কম হয়ে যায়। এখন আপনার কাছে 2 টাকা কম আছে, আপনি এমন কিছু করেন যেন একটু পরে আপনার কাছে 3 টাকা কম থাকে। দেখেন এখানে 2 টাকা কম, এমন কিছু ঘটবে মাঝে যেন আপনার কাছে 3 টাকা কম হয়ে যায়। মানে হবে কি, আরেক টাকা আপনি হারায় ফেলবেন, আরেক টাকা কমে যাবে, কমে যাবে মানে এই যে মাইনাস করে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? কোনো সমস্যা আছে? আপনি আরেকটা কথা আপনি মনে রাখতে পারেন, জারণ বিক্রিয়ার মধ্যে সব সময় ইলেকট্রনটা মাইনাস হবে, সব সময় এটা মাইনাস হবে ভাই, ফিক্সড। আপনি এইভাবে মনে রাখতে পারেন, আর সহজ হবে যদি হয় জারণ বিক্রিয়াতে এখানে ইলেকট্রন সবসময় কি হবে, মাইনাস। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন দেখেন বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিজারণ কারণ স্যার ক্লোরিন। দেখেন ক্লোরিনের দিক দিয়ে কোন অবস্থায় আছে স্যার, নিরপেক্ষ অবস্থায়, শূন্য অবস্থায়। এদিকে ক্লোরিন কি অবস্থায়, যে মাইনাস অবস্থায়। কথা কি বুঝছেন? এখন দেখেন সিএল থেকে সিএল মাইনাস কেমনে হয় স্যার, অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এখন আমার পরের কাজ কি ছিল, জারণ মান বসানো, বিজারণ জারণ অর্ধ বিক্রিয়া লেখা। অর্ধ বিক্রিয়া লেখার পরে দেখা ওরা কেউ আছে কিনা, এই যান পাজিগুলা সিঙ্গেল রাখা যাবে না ভাই, রাখলেই পাপ হয়ে যাবো, ওরা থাকলেই ডাবল বানাই দিব। আছে কেউ, আছে সিএল, সিএল ডাবল বানাই দেন, সিঙ্গেল থাকবে না, এই যে ডাবল বানাই দিলাম। একটা সিএল যদি একটা গ্রহণ করে, 2টা সিএল অবশ্যই 2টা গ্রহণ করবে, এদিকে 2টা সিএল মাইনাস হবে। স্যার দেখেন অনেকে কিন্তু এই জায়গাটা স্যার ভুল করে, অনেকে করবে কি জানেন, এই জায়গাটার মধ্যে ওরা কিন্তু এভাবে লিখে ফেলে 2 CL- ভাই এটা লিখলে একদম ডাইরেক্ট কাটা, মানে অনেকে Cl2- লিখবে ভাই, অনেকে Cl2- লিখবে, বলবে যে আমারটা তো ওয়েট হয়ে গেছে এসি, এটা 2- কখনোই হবে না, আয়ন কখনোই হবে না। এখানে ঘটনা কি করছে জানেন, এখানে ঘটনা করছে
একটা সিএল একটা গ্রহণ করে একটা সিএল মাইনাস হয়, পরে আরেকটা সিএল গ্রহণ করে আরেকটা সিএল মাইনাস হয়, পরে গিয়ে আপনার একটা সিএল সিএল টু হয়েছে, একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন হয়েছে। এখন একটা সিএল মাইনাস আরেকটা সিএল মাইনাস, কয়টা সিএল মাইনাস হয়েছে স্যার? এই যে দুইটা সিএল মাইনাস হয়েছে। কথা বুঝাইতে পারছি? এই হলো মূলত বিষয়টা আর কি। আচ্ছা স্যার, মুছে দিলাম এটা। এই যে বিজয় বিক্রিয়া লেখার পরে আমার কাজ কি স্যার? আমার কাজ হলো স্যার এটাকে ডাবল বানায় দাও, ডাবল বানায় দিলাম। ডাবল বানানোর পরে কাজ কি? ইলেকট্রনীয় সমতা। এই ইলেকট্রন দুইটা, আমি আবার বলতেছি এই লাইন লিখার ফলে এই লাইনের কোনো ভ্যালু নাই। এই ইলেকট্রন দুইটা, এখানে ইলেকট্রন কটা বানাই দিব? দুইটা বানাই দিব। একটা Fe2 প্লাস একটা ত্যাগ করে, তাহলে দুইটা Fe2 প্লাস কয়টা ত্যাগ করবে স্যার? দুইটা ত্যাগ করবে। দুইটা ত্যাগ করে দুইটা Fe3 প্লাস তৈরি করবে, শেষ। এখন অনেকে আছে স্যার বলবে স্যার আমাদের তো দুইটা বিক্রিয়া লেখার দরকার কি? বাবা তুই যদি এটা না পারিস, তুই মনে কর যে এটা না লিখে তুই নিচেরটা লিখে ফেলবি, তুই লিখে ফেল, কোনো সমস্যা নাই। এইটা লিখার পরে এই লাইন না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই লাইন ছাড়া এই লাইনটা কই থেকে আসলো এটা বোঝাটা তো অনেক কষ্টকর। এই লাইন ছাড়া এই লাইনটা কই থেকে আসলো? কথা বুঝাইতে পারছি? সিস্টেমগুলো ফলো করো, এমনি আপনি বেড়ে যাবেন। সমস্যা আছে? আমরা এখন আর একটা বিক্রিয়া উঠাবো স্যার। মুছে দিলাম এটা। আর একটা বিক্রিয়া উঠাবো স্যার। আর একটা বিক্রিয়া উঠাই। লিখি, আমার সাথে সাথে লিখো। FeCl2 প্লাস H2S এর চিহ্ন FeCl2 প্লাস HCl প্লাস S, HCl প্লাস S। এটা তো অনেকটা উপরে উঠে গেছে, আমি একটু নিচে লিখে দিই। এটা হলো আপনার যে FeCl2 প্লাস H2S এর চিহ্ন FeCl2 প্লাস HCl প্লাস S। দেখেন একটু উপরে উঠে গেছে, তাই ওইটা মুছে দিলাম স্যার। এটা হলো আপনার সেম কন্ডিশন। প্রথম কাজ কি? জারণ মান বসানো। প্রথম কাজ কি স্যার? জারণ মান। অবশ্যই এর জারণ মান বসাবেন, দেখবেন এর জারণ মান এর নিচে থাকবো। একটা হলো +2, এর জারণ মান এর নিচে থাকবো। কথা কি বুঝাতে পারছি? একটা হলো -1 স্যার, এর নিচে 2 আছে, তার মানে একটা সারা জীবন 2 হবে। এর নিচে 1 আছে, একটা 1 হবে। প্রথমটা সবসময় প্লাস, পরেরটা বাবা সবসময় মাইনাস। ঠিক আছে? তো এখানে যদি বসাই, এখানে এর জারণ মান হবে এর নিচে 1, একটা কত স্যার 2, প্রথমটা সবসময় প্লাস, পরেরটা সবসময় মাইনাস। এখানে একটা হবে +2, একটা হবে -1, তারপরে একটা হবে +1, একটা হবে -1, একটা হবে 0, কারণ সে একা একা বসছে, মুক্ত পরমাণু। কথা কি বুঝাইতে পারছি স্যার? দেখেন এখন স্যার এখানে অনেকগুলো আছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা তো শুধু দুইটা পরমাণুর করব, একটার হবে জারণ আর একটার কি হবে? বিজারণ। কথা কি বুঝতে পারছি? প্রচুর গরম, বুঝতে পারছেন? আর কারেন্ট হলো একটা বিশাল সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে হবে আল্লাহ পাক ভালো জানে। স্যার দেখেন এখানে অনেকগুলো পরমাণু আছে, Fe আছে, Cl আছে, H আছে, ইয়াস আছে, অনেকগুলা। এখন আপনি বললেন স্যার আমি তো করতে পারবো মাত্র দুইটা, একটার জারণ আর একটার বিজারণ। তুমি কেমনে বুঝবো কার করবো আর কার করবো না? এটার জন্য সহজ একটা সমাধান। আপনি না তাকায় দেখবেন সবগুলোর জারণ মান বসায়া যে কোনো দুইটার জারণ মান এই পক্ষে আর এই পক্ষে পার্থক্য হয়েছে, আর সবগুলোর জারণ মান সেম। তাকায় দেখেন এফির কত? +2। এফির কত? +2। কথা কি বুঝতে পারছি? আমি মনে ভুল করলাম বিক্রিয়াটা, একটু দেখে নেই একটু। সরি স্যার, আমি বিক্রিয়াটা মনে হয় একটু ভুল করছি স্যার। এখানে FeCl3 হবে স্যার, সরি। তার মানে এখানে 3 হবে, সরি আমি বিক্রিয়াটা লিখতে ভুল করছিলাম স্যার। দেখেন স্যার এখানে এফির জারণ মান কত বলেন? এফির জারণ মান হলো +3। দেখেন থাকে এফির জারণ হলো +3, এখানে হলো এফির হলো +2। এর মিলে নাই, পার্থক্য আছে। এখানে দেখেন Cl এর কত? -1, এখানে Cl এর কত? তাকায় দেখেন -1, এখানে Cl এর কত? -1, মানে Cl Tl মিলে কত সব। হাইড্রোজেনে দেখেন +1, এদিকে হাইড্রোজেন কত? +1, তো মিলে নাই কার? এদিকে সালফেট মানে সালফার -2, এদিকে হলো 0, তার মানে এখানে সালফার মিলে নাই। আপনি তাকায় দেখবেন, আমি আপনাকে বলছি অনেকগুলো আছে, ফেন নাই, কোনো চাপ নাই। কথা কি বুঝতে পারছি? কোনো চাপ নাই। আপনি দেখবেন যে কোনো দুইটার মিলবে না, পরে দুইটার আপনি সুন্দর করে লিখে দিলেন। প্রথমটা +3, দেখবেন এটা +3, এটা +2, তার কি বাড়ছে না কমছে? কথা কি বললেন তো? এটা +3, এটা +2, তার হলো কমছে। কমলে তার হলো বিজারণ। যদি কারো কমে তার সবসময় কি হবে স্যার? বিজারণ। এখন হলো -2, এটা হলো 0, তার মানে তার বাড়ছে, তার মানে বাড়লে তার হয় জারণ। কথা কি বুঝছেন? এরপরে আমার প্রথম কাজ হলো জারণ অর্ধবিক্রিয়া লিখা। কি লিখা? জারণ অর্ধবিক্রিয়া। স্যার তাকায় দেখি স্যার জারণ অর্ধবিক্রিয়াটা, জারণ অর্ধবিক্রিয়া লিখবো।
লিখার পরে আপনি আপনি দেখেন জারণ কার হয়েছে আপনার, জারণ হয়েছে আপনার সালফার। সালফার এই পক্ষে কি অবস্থা ছিল আমি আপনাকে আবারও বলতেছি, আপনি দেখবেন বিক্রিয়কে কোন অবস্থায় আছে এবং উৎপাদে কোন অবস্থায় আছে। বিক্রিয়কে আছে S2 মাইনাস অবস্থায়। আমি আবারও বলতেছি -2 লিখে যাবে না, -2 -3 -4 এইগুলো হলো তার কি সংখ্যা বলেন তো, এগুলো হলো তার জারণ সংখ্যা। আর এখানে যে লিখবেন এখানে আয়ন অবস্থায় লিখতে হবে। বিক্রিয়কে কোন অবস্থায় আছে, উপরেরটা হলো তার অবস্থা, -2 অবস্থায় আছে। উৎপাদে কি অবস্থায় আছে, শূন্য নিরপেক্ষ অবস্থা, এই S অবস্থায় লিখছি। এখন আপনি আমাকে বলেন তো S2 মাইনাস থেকে এ কিভাবে পরিণত হবে? স্যার S2 মাইনাস এটার মানে কি? এটার মানে সালফারের দুইটা ইলেকট্রন কি আছে স্যার, বেশি আছে স্যার। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, সালফার মানে এই 2 মাইনাসটা কিভাবে হয়েছিল, আপনি যদি আমি যদি আপনাকে একটু বুঝাই, সালফার থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে S2 মাইনাস আয়নে পরিণত হয়েছিল স্যার। তার মানে তার মধ্যে সরি দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে হয়েছিল। কথা কি বুঝাইতে পারছি? সালফার যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করছিল তখন সে S2 মাইনাসে পরিণত হয়েছিল। তার মানে S2 মাইনাসের মধ্যে তার দুইটা ইলেকট্রন কি আছে স্যার, কম আছে। তার দুইটা ইলেকট্রন কি আছে, তার দুইটা সরি সে দুইটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে S2 মাইনাস আয়নে পরিণত হয়েছিল। কথা কি বুঝাইতে পারছি? তার মানে তার মধ্যে দুইটা ইলেকট্রন কি আছে স্যার, অবশ্যই বেশি আছে। সে তার বেশি থাকা দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ করে দিবে। সে যদি তার বেশি থাকা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। আমি আবারও বলতেছি, আপনি শুনেন, এখানে S2 মাইনাস ছিল। S2 মাইনাস যেন কি, S মানে তার বেজ অবস্থা, নিরপেক্ষ অবস্থা। S থেকে S2 মাইনাসে কিভাবে পরিণত হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। তার মানে S2 মাইনাসে তার দুইটা ইলেকট্রন অবশ্যই বেশি আছে। আর এই দুইটা ইলেকট্রন বেশি দেখে সে নিরপেক্ষ হবে। কিভাবে হবে? বেশি থাকা দুইটা সে সুন্দর করে ত্যাগ করে দিবে। কথা কি বুঝাইতে পারছি? আর আমি আপনাকে আরো সহজ ভাবে একটা কথা বলছিলাম, জারণ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন মাইনাস দিবেন। ঠিক আছে, এখন দেখেন বিজারণ বিক্রিয়াটা আপনার কেমন হবে দেখেন। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কার হয়েছিল স্যার? বিজারণ হয়েছিল আপনার ইয়াফির। ইয়াফি দেখেন এইদিকে কি অবস্থায় আছে, 3+, এইদিকে কি অবস্থায় আছে স্যার, 2+। এখন ইয়াফি 3+ থেকে ইয়াফি 2+ বানানোর জন্য যা করার দরকার আপনি তাই করবেন। স্যার আপনি একটা কথা মনে রাখবেন, এখানে যখন মাইনাস আয়ন হয়েছিল তখন তার মধ্যে দুটি ইলেকট্রন বেশি ছিল। S2 মাইনাস ইলেকট্রন দুইটা বেশি ছিল। সে তার বেশি থাকা দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে নিরপেক্ষ হয়ে গেছে। S2 মাইনাস আয়নে পরিণত হইলেই তার মধ্যে ইলেকট্রন বেশি থাকে। কথা কি বুঝাইতে পারছি? সে তার দুইটা বেশি ইলেকট্রন সে সুন্দর করে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় এসে বসছে। এখন এনে আছে Fe3+, এনে আছে Fe2+। Fe3+ থেকে যে কোনো কিছুর মূল্যে Fe2+ এ পরিণত করতে হবে। Fe3+ এই কথার মানে কি? যদি কেউ প্লাস আয়নে পরিণত হয়, মনে রাখেন প্লাস আয়নে যদি কেউ পরিণত হয় তার মধ্যে ইলেকট্রন কম থাকে। স্যার এখানে তার কয়টা কম আছে স্যার? এখানে বলেন এখানে তার কয়টা কম আছে? Fe3+। স্যার Fe3+ কিভাবে পরিণত হয়েছিল? Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে, Fe যখন তিনটা ইলেকট্রন ত্যাগ করছিল তখন সে Fe3+ এ পরিণত। তার মানে Fe3+ এর মধ্যে কয়টা ইলেকট্রন কম আছে স্যার? তিনটা ইলেকট্রন কম আছে। আর এদিকে Fe2+ মানে তার দুইটা কম আছে। চিন্তা করেন তো, এখন আপনার কাছে 3 টাকা কম আছে, মাঝখানে এমন কিছু হইলো পরে তোমার কাছে 2 টাকা কম, তাই কি হইলো? কেউ তোমাকে 1 টাকা দিছে, তুমি 1 টাকা তোমার সাথে আরো যোগ করছো, মানে তোমার কাছে এখন 3 টাকা কম। ভালো কথা, একটু পরে এমন কিছু ঘটলো তোমার 2 টাকা কম, মানে তোমার 3 টাকা কম আছে। এখন তোমার হাতে তুমি একটা জিনিস কিনতে গেলা, দোকানদারকে বললো এটার দাম কত, তুমি দামটা হিসাব করে দেখলে তোমার কাছে 3 টাকা কম। এই মুহূর্তে তোমার নাইম স্যারের সাথে দেখা হইলো, মানে এমন কিছু ঘটলো নাইম স্যারের সাথে দেখা হওয়ার পরে এখন তোমার কাছে 2 টাকা কম। তো কি ঘটলো, নাইম স্যার তোমাকে আরো 1 টাকা দিছে, 3 টাকা কম ছিল, স্যার আরো 1 টাকা দিছে, তার মানে তোমার যা ছিল তার লগে আরো 1 টাকা যোগ হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? প্লাস আয়নে পরিণত হইলে সবসময় তার মধ্যে ইলেকট্রন কম থাকে। মানে এখানে ছিল 3টা কম, এখানে হলো 2টা কম। 3টা কমকে তুমি 2টা কম বানাইবা, 3টা কম আছে 2টা কম হবে, আমার অবশ্যই কারো কাছ থেকে একটা আনতে হবে। আর ওই টিক্স আপনি মনে রাখতে পারেন, জারণের মধ্যে সবসময় ইলেকট্রন মাইনাস করবে, বিজারণের মধ্যে সবসময় ইলেকট্রন প্লাস করবে। এরপরের কাজ ছিল ওরা কেউ আছে কিনা, কেউ আছে নাই, ওরা কেউ নাই। যদি ওরা কেউ না থাকে তো সবার শেষের স্টেপ সমতায় চলে যাব আমরা। কোথায় চলে যাব? সমতা। সমতা দেখি ইলেকট্রনের সমতা। এখানে ইলেকট্রন 2টা, এখানে ইলেকট্রন করে 1টা। তো এখানে ইলেকট্রন যে কোনো কিছু মূল্য 2টা বানাইলে বুঝি, একটা Fe3+ একটা ত্যাগ করে, তাহলে 2টা Fe3+, 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Fe2+ এ পরিণত হবে। এগুলো কোনো কঠিন না, একটু ভিতর থেকে ফিল করো, একটু বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু ক্লাস 9 ক্লাস 10 দ্যাট মিনস এসএসসি পরীক্ষার্থী, পারা উচিত এগুলা। খুবই সহজ বিষয় ভাই। আর অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া কেমিস্ট্রি, এইটা থেকে একটা প্রশ্ন এই জারণ বিজারণ থেকে আসবে, আপনার চিন্তার কোনো কারণ নাই।
আপনি এগুলো পারলে খুব অনায়াসেই বসায় দিতে পারবেন। এখন দেখেন আর একটা বিক্রিয়া করা আমরা করি, আর একটা বিক্রিয়া করে এটা এখান থেকে আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ। স্যার দেখেন আরেকটা বিক্রিয়া যদি আমি লিখি এখানে PCl5 এরো চিহ্ন PCl3 প্লাস Cl2, এই বিক্রিয়ার মধ্যে আপনাকে বলছে জারণ বিজারণ যুগপৎ করার কথা। দেখেন তো স্টার্ট দেন, আপনারা আমার আগে আগে করে যান, আপনারা আমার আগে আগে করে যান। বিক্রিয়া মানে আমার ভিডিওটা একটু পরে চলুক, 1 মিনিট পরে চলুক, আপনি আগে করে যান, দেখেন আপনি কতটুকু করতে পারেন। আমি আশাবাদী আপনি পারবেন এটা। আগে আমি যে টিপস গুলো দিলাম অবশ্যই আপনি পারবেন। প্রথম কাজ আপনার জারণ মান বসানো, জারণ মান বসানোর জন্য আপনি দেখবেন এর জারণ মান থাকবে এর নিচে আর একটা থাকবে এর নিচে। তো এর জারণ মান কত? এর নিচে আছে 5, তো এর জারণ মান হলো 5। তাহলে এর জারণ মান কত স্যার? এর নিচে 1 আছে, 1। তো প্রথমটা সবসময় প্লাস, পরেরটা সবসময় মাইনাস। এখন তাকায় দেখেন এর জারণ মান হবে +3, এরটা হবে -1, একটা কত হবে? 0। মুক্ত মূল নিরপেক্ষ পরমাণুর জারণ মান 0। তখন আপনি এই Fp কে তুলনা দেন এই P এর সাথে, এই Cl কে তুলনা দেন আপনি এই Cl এর সাথে। স্যার এই Cl কে কিন্তু আপনি এই Cl এর লগে তুলনা দিবেন না স্যার। কেন দিবেন না? কারণ এরো জারণ মান যত, এরো জারণ মান তত। জারণ মান যার সাথে মিলে যাবে সেটা দর্শক আয়ন, এখানে এই Cl হলো দর্শক আয়ন, এর সাথে তুলনা দেওয়া যাবে না। কারণ এই পক্ষ থেকে এই পক্ষ যদি বাড়ে তো জারণ, আর কমলে হয় বিজারণ। এখানে আছে +5, এখানে আছে +3, তার মানে কমছে, মানে তার হইছে জারণ। আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 0, তার মানে তার বাড়ছে, তার বাড়লে হইব তার, কমলে হলো বিজারণ। একটু ভুল লিখছি, বাড়লে হইব আপনার জারণ। এখন প্রথম কাজ যেটা আপনার জারণ অর্ধ বিক্রিয়া লিখা, জারণ অর্ধ বিক্রিয়া লিখা। জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কাহিনী কি ঘটে দেখেন, এখানে কি অবস্থায় আছে স্যার? এখানে 5+ অবস্থায় আছে, অপর দিকে কি অবস্থায় আছে স্যার? এখানে প্লাস, এখানে আছে 3+ অবস্থায়। বলেন তো স্যার 5+, তার মানে স্যার প্লাস আয়নে পরিণত হইলে তার মধ্যে ইলেকট্রন কম থাকে না বেশি থাকে স্যার? প্লাস আয়নে পরিণত হইলে তার মধ্যে ইলেকট্রন সবসময় কম থাকে, কারণ ইলেকট্রন ত্যাগ করার ফলে তারা প্লাস আয়নে পরিণত হয়। এখন তার কাছে 5টা কম আছে স্যার। কয়টা কম আছে? 5টা কম। কথা কি বুঝাইতে পারছি? পরে আপনার এখানে এমন কিছু হবে যেন তার কাছে 3টা কম থাকে। স্যার কয়টা কম থাকে? 3টা কম। দেখেন তো এখন আপনার কাছে 5টা কম আছে, আপনি দেখেন ভুল করলাম কিনা না স্যার। স্যার এখন আপনার কাছে আপনি যখন ফসফরাস যখন 5টা ইলেকট্রন ত্যাগ করছেন তখন ফসফরাস 5+ পরিণত, তার মানে তার মধ্যে কয়টা কম আছে স্যার? 5টা কম আছে। এখন দেখেন তো এখানে ফসফরাস 3+ আছে, এখন 3+ মানে তার মধ্যে কয়টা কম আছে স্যার? এখন তার মধ্যে 3টা কম আছে। কথা কি বুঝতে পারছি? এখন 5টা কম, আপনি এখানে আরো 2টা কমায় ফেলবেন, এই যে আপনার কাছে এখন 3টা কম হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কোনো প্রবলেম আছে? সরি স্যার, আমি একটু উপরে ভুল করছিলাম স্যার, আমি একটু সরি টু সে, আমি লিখতে একটু ভুল করে দিয়েছিলাম। সরি ফর এভরিথিং স্যার, আমি একটু লিখতে ভুল করছিলাম। দেখেন এখানে আপনার জারণ সংখ্যা হইলো +5, এখানে হলো +3, তার কিন্তু কমছে, কমার কারণে তার হয়েছে বিজারণ, কমার কারণে তার কি হয়েছে স্যার? বিজারণ। আর এখানে তার -1 এবং 0, -1 থেকে 0 অবশ্যই বড়। কথা কি বুঝছেন? -1 থেকে 0 অবশ্যই বড়, তার মানে তার হয়েছে তার জারণ। তার এটা জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে আমি কার নাম লিখবো স্যার? জারণ কার হয়েছে বলেন তো? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ কার হয়েছে স্যার? Cl এর। Cl এদিকে কি অবস্থায় আছে? মাইনাস। দেখেন Cl এদিক দিয়ে কি অবস্থায় আছে স্যার? মাইনাস। অপর দিকে Cl কি অবস্থায় আছে স্যার? নিরপেক্ষ অবস্থায় আছে। বলে তো এই যে শূন্য অবস্থায় আছে। Cl মাইনাস, এটার মানে কি? তার মধ্যে ইলেকট্রন একটা বেশি আছে না? আমি আপনাকে বলছিলাম মাইনাস আয়ন মানে তার মধ্যে ইলেকট্রন একটা কি থাকে? বেশি থাকে। সে তার বেশি থাকে ইলেকট্রন সুন্দর করে ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিয়ে Cl এ পরিণত হয়ে যাবে। এখন পরেরটা দেখেন স্যার, সে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া স্যার, বিজারণ কার হয়েছে স্যার? বিজারণ হয়েছে আপনার ফসফরাসের। ফসফরাস এদিকে কি অবস্থায় আছে? +5, আর এদিকে কি অবস্থায় আছে? +3+ অবস্থায় আছে। কথা কি বুঝছেন? কারণ 5+ মানে তার মধ্যে কয়টা কম আছে? 5টা কম আছে। এদিকে 3+ মানে তার কয়টা কম আছে? 3টা কম আছে। বলেন তো এখানে তার 5টা কম, এমন কিছু করবেন যেন তার 3টা কম হয়ে যায়। এখন 5টা কম আছে আমার কাছে, মানে 5 টাকা আমার কম আছে। পরে মাঝখানে আমার ধরো নাইম স্যারের লোকে দেখা হইলো আপনার, আপনি একটা জিনিস কিনতে গেলেন, জিনিস কিনতে যাইয়া আপনি দেখেন যে আপনার কাছে 5 টাকা কম আছে। এখন আপনি বাইরে তাকায় দেখলেন কারো কাছ থেকে সাহায্য নেওয়া যায় কিনা, আপনি দেখলেন যে নাইম স্যার হাইটে যেতেছে, ডাকলেন স্যার একটু কথা বলি আপনার সাথে। তখন আমার সাথে কথা বলার পরে আপনি আমার কাছে সাহায্য চাইলেন বা যা করার করলেন, মাঝখানে এমন কিছু ঘটলো, এখন আপনি তাকায় দেখলেন আপনার কাছে 3 টাকা কম। প্রথমে ছিল 5 টাকা কম, এখন 3 টাকা কম, তার মানে মাঝখানে কি হলো? নাইম স্যার আপনাকে আরো কিছু দিছে, আরো 2 টাকা আপনাকে দিছে নাইম স্যার, তো আপনি সেটাকে গ্রহণ করছেন। এই যে কথা কি বুঝাইতে পারছি? এই হলো হিসাব।
আপনি এই অবস্থা দেখবেন, এই অবস্থা দেখবেন, এই অবস্থা থেকে এই অবস্থায় রূপান্তরিত করার জন্য যা করার দরকার তাই করবেন। কথা কি বুঝছেন? ওকে স্যার। এখন এরপরের কাজ যেটা আমার, এরপরের কাজ হলো দেখতে হবে ওরা কেউ আছে কিনা। আছে কেউ? হ্যাঁ সিএল আছে। স্যার দেখেন এখন সিএল, একটা সিএল মাইনাস একটা ত্যাগ করে, দুইটা সিএল মাইনাস দুইটা ত্যাগ করে। এটা একটু আমি কালার পেন দিয়ে লিখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। স্যার এই যে দুইটা সিএল মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে সিএল টুতে পড়ুন। এইখানে একটা কথা মনে রাখবেন স্যার, যেটার মধ্যে আয়ন থাকবে, আয়নের মধ্যে যে টুটা হবে, টুটা হবে সবসময় সামনে দিয়ে, আর যেটার মধ্যে আয়ন থাকবে না এটা টুটা হবে সবসময় নিচে। এখন পরের কাজ হলো আমার সমতা। কারণ দেখা যায় কিন্তু ইলেকট্রনের সমতা, এখানে ইলেকট্রন দুইটা, এখানে ইলেকট্রন দুইটা, মিলে গেছে। বুঝাইতে পারছি? আপনি একদম সেফট মনে রাখবেন, জারণ বিজারণ বিক্রিয়া করার সময় জারণ সংখ্যাগুলো বসাবেন, জারণ সংখ্যাগুলো বসাইয়া যেটার জারণ সংখ্যা বিক্রিয়ক উৎপাদে বৃদ্ধি পাবে তার হবে জারণ, আর যেটার কমে যাবে সেটার হবে বিজারণ। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন পরে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা লিখবেন। লিখার পরে আপনি দেখবেন এইদিকে একটা পরমাণু কি অবস্থায় আছে, এইদিকে পরমাণু কি অবস্থায় আছে, এই অবস্থা থেকে এই অবস্থায় রূপান্তরিত করে দেওয়ার জন্য যা করার দরকার তাই করবেন। যেমন এখানে দেখেন আমার সিএল মাইনাস ছিল, আর এই সিএল মাইনাস থেকে আমার সিএল বানাইতে হবে। সিএল মাইনাস তার মানে আমি সবসময় বলছি আপনাকে মাইনাস আয়নে পরিণত হলে তার মধ্যে ইলেকট্রনটা বেশি থাকে। যদি 2 মাইনাস হয় দুইটা বেশি থাকবে, 3 মাইনাস হলে তিনটা বেশি থাকবে। মাইনাস আয়ন মানে ইলেকট্রন বেশি থাকবে, সে তার বেশি থাকে ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় সে নিরপেক্ষ হয়ে যাবে। এগুলো সে কিন্তু বেস ফর্মে আছে, উপরটা তার অবস্থা। স্কিপ, যদি কারো ভিডিওটা বুঝতে সমস্যা হয় একটু স্কিপ করে করে দেখেন। আল্লাহ ভরসা এক ক্লাসে মানে যতটুকু আমি পড়াইছি এতটুকু থেকে আপনি যে কোনো জারণ বিজারণ অ্যান্সার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকবে আমাদের ক্লাসটা। যে পরবর্তীতে আপনারা কেমিস্ট্রির আর কোন অধ্যায়ের ভিডিও চান এটা আমার এখানে কমেন্টস করে বলে দিয়েন, যে কোন অধ্যায়ের ভিডিও আর আপনারা চান বা কোন টপিকের উপরে ক্লাস আপনারা চান, আমি ওইটার উপরে ক্লাস দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, টাটা।